হ্যালো স্টুডেন্টস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রত্যাশা অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত। আজকে তোমাদের দশম শ্রেণী তৃতীয় যে অধ্যায়টা, সেই যে অধ্যায়টার নাম কি বংশগতি এবং কতগুলো জিনগত রোগ, সেই অধ্যায়ের বংশগতি সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। জীবজগতের যে কোনো জীব নিজস্ব বৈশিষ্ট্যগুলো প্রজননের মাধ্যমে বংশ পরম্পরায় সঞ্চারিত করে। এটা যে কোনো জীবের বৈশিষ্ট্য, কারণ নিজের অস্তিত্ব যদি বজায় রাখতে হয় তাহলে সেই জীবকে পরবর্তী তার প্রজন্মগুলোকে সুষ্ঠুভাবে বজায় রাখতে হবে যাতে সঠিকভাবে বেঁচে থাকে। তার জন্য নিজস্ব কিছু বৈশিষ্ট্যগুলো সেগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত করতে হবে, সেইটাই হলো বংশগতি। এবং এই বংশগতি যে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় কীভাবে সঞ্চারিত হচ্ছে সেই সম্পর্কে আমাদের কাছে সুস্পষ্ট ধারণা প্রথম যে বিজ্ঞানী দিয়ে থাকেন সেই বিজ্ঞানীর নাম জি.জে বা গ্রেগর জোহান মেন্ডেল। এই মেন্ডেল ছিল একজন অস্ট্রিয়াবাসী, একজন ধর্মযাজক। ইনি মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। মটর গাছের কতকগুলি বৈশিষ্ট্য নিয়ে উনি পরীক্ষা করেছিলেন এবং সেই বৈশিষ্ট্যগুলো টানা পরীক্ষা কতদিন করেছিলেন উনি? টানা 7 থেকে 8 বছর পরীক্ষা করেন এবং অবশেষে 1866 খ্রিস্টাব্দে তার মতবাদগুলিকে প্রকাশ করেন এবং তার এই মতবাদগুলো মেন্ডেলবাদ নামে পরিচিত। মেন্ডেলবাদ কাকে বলা হয়? তাহলে জোহান মেন্ডেল যে মতবাদগুলো উনি দিয়েছিলেন সেই মতবাদগুলো মেন্ডেলবাদ নামে পরিচিত। এবং সেই সময়ের বিজ্ঞানীরা এই মেন্ডেলবাদ সম্পর্কে সেরকমভাবে উৎসাহ প্রদান করেননি এবং সেগুলোকে তারা সঠিকভাবে মেনে নিতে পারেননি। তার জন্যে তার এই আবিষ্কারগুলো কিন্তু অবহেলিত ছিল অনেক দিন। টানা দীর্ঘ 35 বছর পর একজন বিজ্ঞানী, বিশেষ করে নাম হুগো দি ভিরিস বলে একটা বিজ্ঞানী, যাকে মিউটেশনের জনক বলা হয়। মিউটেশন সম্পর্কে তোমাদের পরে আমি আলোচনা করছি। মিউটেশনের জনক বলা হয় এই হুগো দা ভিরিস এবং আরও কতগুলো বিজ্ঞানী এই মেন্ডেল যে কাজগুলো করেছিলেন সেই কাজগুলো আলাদা আলাদাভাবে সবাই পরীক্ষা করেন। তো পরীক্ষা করার পর দেখা গিয়েছিল যে মেন্ডেল যে কথাগুলো বলেছিলেন সেগুলো অক্ষরে অক্ষরে সত্যি। এই অক্ষরে অক্ষরে যে সত্যি ছিল তার জন্যে মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যা। এই বংশগতি যে কথাটা বললাম, এইটা যে অধ্যায়ে আলোচনা করা হয়, অর্থাৎ ক্রোমোজোম, ডিএনএ, জিন, এইগুলো এবং বংশ পরম্পরায় কীভাবে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে, সেইটা জীবনবিজ্ঞানের যে অধ্যায়ে বা জীববিদ্যার যে অধ্যায়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় বংশগতিবিদ্যা। ঠিক আছে, এই বংশগতিবিদ্যা এটা হচ্ছে এই মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। তাহলে গতিবিদ্যার জনক আমরা জানলাম মেন্ডেল। এখানে আমরা প্রথমে একটা কথা দেখেছি, দেখো, বংশগতি। এই বংশগতির সঙ্গে আর একটা কথা একদম ওতপ্রোতভাবে জড়িত আছে। সেই কথাটা কি? প্রকরণ। ধরো এখানে একটা জীব, এখানে একটা জীব আছে, দুটো জীব, বাবা মা হতে পারে, অথবা কোনো কোনো জীবের ক্ষেত্রে একটাই জীব থাকে যাদের হচ্ছে বাবা মা থাকে না, অজনজননকারী জীবদের ক্ষেত্রে। এখান থেকে তাদের সন্তান জন্ম নিল, এটা হলো সন্তান। এই যে সন্তান, এইটাকে বলা হয় অপত্য জীব। এবং এই যে বাবা মা হতে পারে অথবা প্যারেন্ট বলা হয়, এই দুটোকে আমি বলবো জনিত্রী জীব। এবং এই যে বাবা মা, এদের কিছু বৈশিষ্ট্য, ইউনিক বৈশিষ্ট্য থাকবে, সন্তানের কিছু বৈশিষ্ট্য। কারণ আমরা দেখেছি মানুষের ক্ষেত্রে আমরা যদি দেখি বাবা এবং মায়ের হুবহু বৈশিষ্ট্যগুলি কিন্তু সন্তানের মধ্যে আসে না। হয়তো বাবার কিছু বৈশিষ্ট্য সন্তান পেয়ে থাকে, অথবা অনেক সময় মায়ের কিছু বৈশিষ্ট্য সন্তান পেয়ে থাকে, অথবা দেখবে দাদু অথবা ঠাকুরদা অথবা দিদিমা কারো কাছ থেকে কিছু বৈশিষ্ট্য সন্তান পেয়ে থাকে। তার মানে বাবা এবং মায়ের থেকে সন্তান কিছুটা সবসময় আলাদা হয়। এই যে বাবা এবং মায়ের থেকে সন্তানের যে আলাদা, এরকম হুবহু একই রকম হতে পারতো, কোনো কোনো জীবের ক্ষেত্রে হয়। তো এটা হচ্ছে এই যে আলাদা, এই আলাদাটাকেই বলা হয় প্রকরণ, বা এটাকে বলা হয় ভেদ। ভেদ বা বিভেদ, প্রকরণ বা ভেদ বলা হয়।
এই প্রকরণ এবং ভেদ এই যে দুটো কথা এবং এই সঙ্গে বংশগতি, এই বংশগতি এবং প্রকরণ এই দুজনকে বলা হয় একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। প্রকরণ তো বললাম, আর বংশগতি আগেই বলেছি যে আমাদের জিনগত যে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয় সেটাকে বংশগতি বলা হয়। আর দুটো জীবের মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা বলবো বিভেদ বা প্রকরণ বা ভেদ। একে অপরের পরিপূরক কেন বলবো? দেখো, বংশগতি এবং প্রকরণ, প্রকরণ হচ্ছে কোনো একটা জীবের মধ্যে যে নতুন নতুন বৈশিষ্ট্য, নতুন নতুন বৈশিষ্ট্য কখন আসে? যখন দেখবে আমাদের এই পরিবর্তিত পরিবেশ, এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যে কোনো জীবের যদি নতুন কোনো বৈশিষ্ট্য না আসে তাহলে সে কিন্তু ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে না এবং আস্তে আস্তে সে বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ সেটা হলো প্রকরণ। কিন্তু এটা বংশগতির সঙ্গে কী সম্পর্ক? কারণ আমি এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছু একটা বৈশিষ্ট্য পেলাম, তাহলে এই বৈশিষ্ট্য যদি আমার সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত না হয় তাহলে তারা কিন্তু মানিয়ে নিতে পারবে না। তাহলে আমি যে বৈশিষ্ট্য অর্জন করলাম সেটা বংশ পরম্পরায় সঞ্চারিত হতে হবে, এটাই কি আমরা জানি বংশগতি। অর্থাৎ প্রকরণ যদি আসে তাহলে তার বংশগতি যদি না হয় তাহলে এই প্রকরণটা কোনো সাফল্য নয়। আর ওই পরিবেশে যদি কোনো জীব সঠিকভাবে মানিয়ে নিতে না পারে তাহলে ওই জীবটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ বংশগতিটা সাফল্য লাভ করবে না। তাই এরা হচ্ছে একে অপরের পরিপূরক। এই প্রকরণের কিছু জিনিস আমরা দেখব প্রকরণ সম্পর্কে। এই প্রকরণ বলতে জীবের মধ্যে কিছু ভেদ, সেইগুলো সম্পর্কে, যেমন দুটো প্রকরণ সাধারণত দেখা যায়, একটা হচ্ছে কন্টিনিউয়াস বা ধারাবাহিক, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন। ধারাবাহিক বলতে যে প্রকরণগুলো আমাদের কন্টিনিউয়াস চলছে ধারাবাহিকভাবে, যেমন আমার দেহের বর্ণ একটু হয়তো শ্যামলা বর্ণ হতে পারে, তার বংশ পরম্পরায় তারা আরেকটু ত্বকের বর্ণ বিভিন্ন একই রকম থাকে, বা দেহের দৈর্ঘ্যের উচ্চতা দৈর্ঘ্য বৃদ্ধি। আর বিচ্ছিন্ন, ধরো তোমাদের পরিবারে কারোর মানে সবার ক্ষেত্রে দেখবে 5টা করে আঙুল, সবারই ক্ষেত্রে আমরা দেখি এক একটা হাতে 5টা করে আঙুল, হঠাৎ করে দেখা গেলো তোমাদের বংশে কারোর মধ্যে 6টা আঙুল হয়ে গেছে, ঠিক আছে, এটাকে হেক্সোড্যাক্টাইলি বলা হয়। এটা একটা বিচ্ছিন্ন প্রকরণ, হঠাৎ করে যদি কোনো প্রকরণ আসে জীবের মধ্যে। তো এই প্রকরণটা কী জন্য হয়? এই প্রকরণের কারণ, এই কারণটা আবার 3টে কারণ হতে পারে। একটা হচ্ছে জিনগত, প্রথমে জিনগত বলতে জিনের যদি কোনো পরিবর্তন ঘটে, ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকে সজ্জা থাকে, সেই জিনের যদি পরিবর্তন ঘটে। জিন বলতে জিনের মধ্যে কী কী দিয়ে জিন গঠিত হয়? এ, জি, টি, সি, ইউ, এই যে নাইট্রোজেন ক্ষারগুলো, এই নাইট্রোজেন ক্ষারগুলো কোনো একটা হয়তো এই 3জন মিলে হয়তো একটা ধরো জিন তৈরি করছিল, সেখানে হয়তো এই জায়গাতে টি ঢুকে গেছে, জিটা উড়ে গিয়ে, তাহলে এই জিনটা আগে যে বৈশিষ্ট্যটা করছিল এখন দেখা যাচ্ছে অন্য কোনো একটা বৈশিষ্ট্য আসছে, তাহলে এটাও কিন্তু একটা প্রকরণ। এটা জিনগত কারণে হতে পারে, ঠিক আছে। আর তারপরে আমরা দেখব জিনগত কারণ দেখলাম, একটা হচ্ছে পরিবেশগত প্রকরণ বলতে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। যেমন দেখবে যে খুব গ্রীষ্মকালীন এবং প্রচণ্ড তাপমাত্রাযুক্ত অঞ্চলে যারা বসবাস করে সেই সমস্ত জীবের দেহের বর্ণ একটু গাঢ় হয়, আর যারা খুব কম তাপমাত্রাযুক্ত অথবা শীতকালীন পরিবেশে বসবাস করে তাদের দেহের বর্ণটা কিন্তু একটু হালকা হয়। যেমন শ্রীলঙ্কার বাসিন্দাদের শরীরের বর্ণটা খুব গাঢ় কালো বর্ণের হয়, এবং আমেরিকা ইংল্যান্ডে যারা আছে তাদের হচ্ছে, তাহলে এটা হচ্ছে পরিষ্কার, সেটা হচ্ছে পরিবেশগত। আর একটা হচ্ছে ঐচ্ছিক একটা ব্যাপার থাকে। ঐচ্ছিক বলতে তুমি যদি রেগুলার জিম করো বা জিম করা একটা লোকের যদি শরীর তুমি দেখো তাহলে দেখবে তার শরীরটা কেমন, এবং যে কুস্তিগির তার শরীরটা, দুটো শরীরের মধ্যে তোমরা পার্থক্য দেখতে পাবে। ওইটা পুরোপুরি ইচ্ছার উপর নির্ভর করে। সে যদি জিম করে তাহলে জিম করা লোকের মতো শরীর হবে, সে যদি কুস্তি করে কুস্তিগিরের মতো শরীর, তার যে কসরত সেই কসরত করলে সেরকম শরীর হবে। তাহলে আমরা প্রকরণ সম্পর্কে জানলাম। এবার এই প্রকরণের জন্যে জীবের মধ্যে বিশেষ করে মানুষের ক্ষেত্রে পরীক্ষায় দেওয়া হয় যে মানুষের ক্ষেত্রে দুটি বিপরীত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করো। সেই দুটি বিপরীত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলে এখানে আমি দেখতে পারি, যেমন মানুষের ক্ষেত্রে আমি মুখমণ্ডলটা একদিকে আঁকলাম, এই কানটা আমাদের এইরকম হয়, একটা কানে এরকম হয়, আর কানের ক্ষেত্রে আরেকটা কান হয় এইরকম, এখানে এসে একটু খাঁজ থাকে, ঠিক আছে। এইটাকে বলা হয় যুক্ত কানের লতি, আর এইটাকে বলা হয় মুক্ত কানের লতি। এইরকম তোমরা নিজেদের ছাত্রছাত্রীদের তোমাদের নিজেদের মধ্যেই তোমরা দেখতে পারবে, কারো ক্ষেত্রে এটা মুক্ত, কারো ক্ষেত্রে যুক্ত।
এটা একটা প্রকরণ, মানে দুজনের মধ্যে যে একটা পার্থক্য দেখা যাচ্ছে এটা একটা প্রকরণের মধ্যেই পড়ে। এই প্রকরণটা কারণ কি? এটার কারণ হলো আমাদের বলেছিলাম হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম নাম্বার কত হলো 23, এবং এইটারই আর একটা ডুপ্লিকেট কপি থাকে। তাহলে ধরো এই ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, আমি যে কোনো একটা ক্রোমোজোম আঁকলাম, আর পার্শ্ববর্তী আর একটা ক্রোমোজোম আছে ডুপ্লিকেট, এই দুটো একই রকম ক্রোমোজোম। এদেরকে যখন দুটো ক্রোমোজোমে জিনের সজ্জা বিন্যাস করলে একই রকম থাকে, তাদের কী বলা হয়? হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোম। তাহলে যে কোনো একটা ক্রোমোজোমে এইখানে একটা জিন আছে ধরো, এবং এখানে একটা জিন আছে, এই দুটো জিন একই রকম হতে পারে, অথবা তারা একই বৈশিষ্ট্যের দুটো আলাদা রূপ দেখাতে পারে, সেইগুলো এখানে আলোচনা হবে। তো এখানে ধরো একটা বৈশিষ্ট্য এটা হয়তো দেখাচ্ছে মুক্ত কানেলতির জন্যে, আর এই বৈশিষ্ট্যটা ওই একই বৈশিষ্ট্য সেটার জন্য হচ্ছে যুক্ত কানেলতির জন্যে। তো দেখা গিয়েছে এই মুক্ত কানেলতি এই বৈশিষ্ট্য হলো প্রকট বৈশিষ্ট্য, প্রকট, আর এই বৈশিষ্ট্যটা হলো প্রচ্ছন্ন। এখন কথা হলো প্রকট আর প্রচ্ছন্ন কি? যদি দুটো জিন পাশাপাশি অবস্থান করে একজন প্রকাশিত হয়ে অপরকে বাধা দেয় সুপ্ত থাকতে, তাহলে যে প্রকাশিত হবে সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্যটা, আর যেটা প্রকাশিত হবে না সুপ্ত অবস্থায় থেকে যাবে সেটাকে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন তাহলে প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে, তাহলে যুক্ত কানেলতি কীভাবে হতে পারে? কারণ এখানে দেখো প্রকট থাকলে কিন্তু প্রকটটাই প্রকাশিত হয়ে যাবে, তাহলে প্রচ্ছন্নটা কখন প্রকাশিত হবে? তো এই প্রচ্ছন্নটা কখন প্রকাশিত হবে? এই দুটো জিনই যদি প্রচ্ছন্ন হয়ে যায় তাহলে সে প্রচ্ছন্ন প্রকাশিত হবে, আর দুটো যদি প্রকট থাকে তাহলে প্রকটটাই প্রকাশিত হবে, আর প্রকট এবং প্রচ্ছন্ন যদি থাকে তাহলে সবসময় প্রকটটা প্রকাশিত হবে। এটা মুক্ত কানেলতি আর যুক্ত কানেলতি। এইরকমই আরও কতগুলো বৈশিষ্ট্য আছে। কিছু কিছু মানুষ জিহ্বাটা তোমরা নিজেরা বার করে দেখতে পাবে, এইভাবে রোল করতে পারে। যারা রোল করতে পারে একটা, আর একটা কিছু লোক রোল করতে পারে না। যারা রোল করতে পারে সেটা হচ্ছে প্রকট জিনের জন্য দায়ী, এবং যারা রোল করতে পারে না সেটা স্বাভাবিক জীব বলা হয়, সেই জীবটাকে বলা হয় সেটা ক্ষেত্রে তাদের প্রচ্ছন্ন জিনের জন্য দায়ী। সেরকমই আমাদের কারো কারো চুল দেখবে স্ট্রেট হেয়ার হয়, মসৃণ চুল, কারো কারো ক্ষেত্রে কোঁকড়ানো। তো এই কোঁকড়ানো চুলটা হলো প্রকট বৈশিষ্ট্য, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো স্ট্রেট হেয়ার। বেশ, ঠিক আছে। এরপর এই বংশগতি যে কথাগুলো আলোচনা করছি, বংশগতি অধ্যায় মেন্ডেলের যে পরীক্ষাগুলো বলেছিলাম, এই মেন্ডেল আমাদের বংশগতি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিয়েছেন। সেই মেন্ডেলের পরীক্ষা, তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, যেটা মেন্ডেলবাদ বললাম। সেই মেন্ডেলবাদ সম্পর্কে যাওয়ার আগে, সেই মেন্ডেলবাদ সম্পর্কে ডিটেলসে জানতে গেলে তোমাদের কিছু বৈশিষ্ট্য, এখানে কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর সঙ্গে তোমাদের পরিচিত হতে হবে। তো প্রথম বৈশিষ্ট্য লেখা আছে, দেখো বৈশিষ্ট্য বলে একটা কথা লেখা আছে। বৈশিষ্ট্য কাকে বলবো? যে কোনো জীবের যখন যে কোনো বৈশিষ্ট্য, যেমন আমার দেহের উচ্চতা, এই উচ্চতাটা হলো উচ্চতা, এই কথাটা হলো বৈশিষ্ট্য। এইটা লম্বা না বেটে, এইটাকে বলবো প্রলক্ষণ। পরবর্তী যে লেখাটা আছে দেখো প্রলক্ষণ, তাহলে এটা লম্বা কিংবা বেটে এই দুটো হতে পারে। তো এই লম্বার জন্যে একটা অক্ষর দিয়ে লেখা হয় ক্যাপিটাল লেটার টি দিয়ে, এবং বেটের জন্যে এটা একটা লেখা দিয়ে স্মল টি। দুটোই কিন্তু টি লিখেছি, যেটা ক্যাপিটাল টি লিখব সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য আমরা কোন লেটারটা ব্যবহার করব? ক্যাপিটাল টি। আর বেটের জন্য ব্যবহার করব স্মল টি। লম্বা এবং বেটে এই দুটো কী বললাম? প্রলক্ষণ বা ট্রেড বলা হয় ইংরেজি। আর ক্যারেক্টারিস্টিক্স এটা হচ্ছে উচ্চতাটা, দৈর্ঘ্যটা, ঠিক আছে, দৈর্ঘ্য বা উচ্চতা, যেটা হচ্ছে বৈশিষ্ট্য। প্রলক্ষণ হলো, তারপরে ফ্যাক্টর বা জিন, এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো লম্বা না বেটে এইগুলো যেগুলো হবে, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে যে নির্ধারণ করে, আমরা আগেই জেনেছি যে বৈশিষ্ট্য নির্ধারণকারী যেটা, সেটাকে বলা হয় ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা নামকরণ করেছিলেন মেন্ডেল। প্রথমে উনি ফ্যাক্টর নামকরণ করেছিলেন, পরবর্তীকালে জোহানসেন বলে একটা বিজ্ঞানী এই জিন শব্দটা প্রবর্তন করেন। অর্থাৎ ফ্যাক্টর এবং জিন একই জিনিস, যারা বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে। এবার দেখো, আমি আগেই বলেছিলাম এরকমভাবে দুটো ক্রোমোজোম যদি পাশাপাশি থাকে, এবং এই দুটো ক্রোমোজোমের যদি সমস্ত জিনিস একই রকম হয়, জিনের বিন্যাস একই, যে জিনগুলো যে বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে তারা একই রকম বৈশিষ্ট্য, একই রকম দেখতে, আকার আকৃতি সব দিক থেকে একই রকম, তখন তাদের এটা বলা হয় হোমোলোগাস বা সমস্ত ক্রোমোজোম। এই সমস্ত ক্রোমোজোমে এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এটা প্রকট, এটা প্রচ্ছন্ন, বা দুটোই প্রকট হতে পারে, দুটোই প্রচ্ছন্ন হতে পারে। তো এই জিনের এই যে রূপ, এই রূপটা দেখো, এটা প্রকটের জন্য যদি বলা হয় ক্যাপিটাল টি, আর এটা যদি স্মল টি হয়
এই দুটোই জিন কিন্তু একই বৈশিষ্ট্যের জন্য দায়ী। সেটা কি বৈশিষ্ট্যটা? উচ্চতা। কিন্তু এই জিনের দুটো রূপ রয়েছে, একটা লম্বা, একটা বেটের জন্য, একটা বেটেকে ইন্ডিকেট করছে, একটা লম্বাকে, একটা বেটেকে। এই জিনের যে দুটো রূপ আলাদা আলাদা, এইটাকে বলা হয় অ্যালিল। অর্থাৎ জিনের ভিন্ন ভিন্ন যে রূপ সেটাকে আমরা কি বলবো? অ্যালিল। এরপর দেখব লোকাস। লোকাস বা লোকাই। তো জিনটা দেখো ক্রোমোজোমের এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে জিনটা যে নির্দিষ্ট জায়গাতে অবস্থান করে সেটাকে আমরা কি বলবো? লোকাস। অর্থাৎ ক্রোমোজোমে যে জায়গাতে জিন অবস্থান করে তাকে আমরা বলবো লোকাস। এরপর দেখব সংকরায়ন। সংকরায়ন বলতে ধরো যে কোনো জীবে বললাম এইভাবে দুটো করে ক্রোমোজোমের মধ্যে পরপর দুটো ক্রোমোজোম, এখানে একটা টি থাকতে পারে, এখানে একটা স্মল টি থাকতে পারে, অথবা দুটোই ক্যাপিটাল টি থাকতে পারে। এখানে আরেকটা জীব আছে সমস্ত দুটোই স্মল টি আছে, এরকম হতে পারে। তাহলে এই গাছটা কী হবে? গাছের ক্ষেত্রে যদি বলা হয়, মোটর গাছের ক্ষেত্রে যখন মেন্ডেল পরীক্ষা করেছিলেন এইভাবে করেছিলেন, স্মল টি দিয়ে এটা প্রকাশ করেছিলেন, দুটো স্মল টি, মানে এটা বোঝাচ্ছে কি প্রচ্ছন্ন, মানে এটা কী হবে? মেটে। আর এটা হচ্ছে প্রকট, মানে এটা হচ্ছে লম্বা। তো দুটো বিপরীত বৈশিষ্ট্যযুক্ত হতে পারে অথবা একই বৈশিষ্ট্যযুক্ত হতে পারে, এরকমভাবে করতে পারি, অথবা এরকম দুটো করতে পারি, অথবা এরকম। এই যে দুটো আলাদা জীবের মধ্যে অথবা একই জীবের মধ্যে যে জনন ঘটানো, সেইটাকে আমরা কি বলবো? সংকরায়ন। এই সংকরায়নটা দুরকম হতে পারে, একটা হচ্ছে সমসংকর, একটা বিষম সংকর।